বিপিএল এর এখন পয়েন্ট টেবিলটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট টেবিলের সর্বোচ্চ প্রথম সারিতে রয়েছে পরশুন বরিশাল, দ্বিতীয়ত রংপুর রাইডার্স, তৃতীয়ত রয়েছে চিটাগাং কিংস এবং চতুর্থ রয়েছে দুর্বার রাজশাহী। এখন এই খেলার মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়া হবে সেটা হবে রংপুর রাইডার্স তো অলরেডি কোয়ালিফাই করে ফেলছে, চিটাগাং কিংস, দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্সের মধ্যে একটু হাড্ডাহাড্ডি লড়া হবে। হ্যাঁ, আমরা দেখছি যে শেষ 4টা ম্যাচ রংপুর হেরে গেছে, তার ফলে কিন্তু তারা রেস থেকে অর্থাৎ শেষ দুয়ের রেস থেকে কিন্তু অনেকটা ছিটকে পড়তেছে। হ্যাঁ, আমার কাছে এখন মনে হয় বিপিএল এর লড়াইটা সম্পূর্ণভাবে হচ্ছে 1 থেকে 3 এবং 4-5 একটা লড়াই হবে, 1 থেকে 3 একটা লড়াই হবে, 1 থেকে 5 এর লড়াই কিন্তু আসলে বলতে গেলে হয়ে যায়, কারণ সেখানে ঢাকা এবং সিলেট সম্পূর্ণভাবে বলতে গেলে ছিটকে গেছে ওর রেস থেকে। এখন দেখার পালা কোন দল এগিয়ে যায়। এখন খুলনা টাইগার্স তারা এগিয়ে যেতে পারে, তাদের একটা ম্যাচ রয়েছে ঢাকা ক্যাপিটালসের সাথে, যে তারা এই ম্যাচটা জিততে পারে তাহলে তারা দুর্বার রাজশাহীকে পিছনে ফেলে তারা সামনে এগিয়ে যেতে পারবে। আমার মনে হয় যে আজকের যে ম্যাচটা আমরা দেখলাম যে খুলনা কিন্তু খুব ভালোভাবে কিন্তু রংপুর রাইডার্সের সাথে, যে রংপুর রাইডার্সের তারা কিন্তু আগামী যে মানে আগে যে ম্যাচগুলো খেলছিল তারা অনেক ভালো খেলতে পেরেছে। আজকে নাইম শেখের সেঞ্চুরি দেখলাম, খুব ভালো লাগলো যে সে খুব ভালো রানের ভিতরে আছে, প্রায় 180 তারা আছে। তারপর দেখলাম মেহেদী মিরাজও খুব ভালো খেলছে। হ্যাঁ, এখন হচ্ছে কি আপনি যা বলছিলেন, আজকে রংপুর কিন্তু হেরে গিয়েছে। রংপুরের বড় একটা সম্ভাবনা যে তারা প্রথম সেমিফাইনাল খেলা কষ্ট হয়ে যাবে। আমি মনে করি যে হচ্ছে কি যদি এখানে যদি হয় এরকমটা যদি হয় যে খুলনাকে হারিয়ে দিল ঢাকা, তাহলে হচ্ছে ঢাকা সেখান থেকে খুলনা কিন্তু বাদ পড়ছে প্রথম 4 থেকে। কিন্তু 1 থেকে 3 যে লড়াই, সেই 1 থেকে 3 লড়াইয়ে যদি আমরা দেখতে পাই ঢাকা এবং চিটাগাং যদি পরপর 2টা ম্যাচ জিতে যায়, তাহলে সেখানে পয়েন্ট টেবিলের মার প্যাচে কিন্তু হয়তোবা পয়েন্ট টেবিল এবং নেট রানের মার প্যাচে কিন্তু হয়তোবা রংপুর নাও আজকে মানে যেহেতু মানে বড় একটা ব্যবধান হারছে, 41 রানের একটা ব্যবধানে রংপুর হেরে গেছে, তারপরে কিন্তু তারা নেট রান দিতে কিন্তু ব্যাপক অধপতন হয়েছে। যে দেখা যাচ্ছে যে তাদের আগে যে রান ছিল তার থেকে কিন্তু অনেকটা কমে গেছে। এবং চিটাগাংয়ের কিন্তু ভালো একটা নেট রান আছে, এবং তাদের আজকে খেলা হচ্ছে সিলেটের স্ট্রাইকারের সাথে, যেটা একটা দুর্বল প্রতিপক্ষ ছিল এই বিপিএল এর সবার শেষে। তাদের পয়েন্ট সংখ্যা 4, তাদের 11 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা 4। আমার মনে হয় না যে এইখানে হয়তো চট্টগ্রাম একটা ভালো ডমিনেট করে হয়তো শেষ দুয়ে থাকার চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে। রংপুরের মধ্যে যে খুশদিলের সাথে যে ফর্মে ছিল, আমরা যদি বলতে পারি যে রংপুর যে কোয়ার্টার ম্যাচ জিতেছে, এদের খেলা এগুলোর মধ্যে অবদান ছিল পাকিস্তান 2টা প্লেয়ার ইফতেখার এবং খুশদিলের। কিন্তু চলে গেছে 5টা ম্যাচ খেলে, এরপর কিন্তু ওপেনিং এ কিন্তু একটা ধস নামছে, তারপর কিন্তু তারা ওপেনিং ওইভাবে দাঁড়াইতে পারে নাই। আমরা শেষ 4টা ম্যাচ দেখেছি খুব তারা বাজেভাবে হারছে। আমার একটাই মন্তব্য বলতে পারি যে তাদের ব্যাটিং এখন চলে গেছে, ব্যাটিং নেই রংপুরের মধ্যে। এবং আমরা অন্য একটা মাধ্যমে জানতে পারি যেটা বলছেন যে ব্যাটিং এখনো পর্যন্ত হয়তোবা রংপুর কিছু খেলোয়াড়কে সাইন করা যাচ্ছে। আমরা ডেভিড ওয়ার্নারের সাথে সাইন করছে, যদি আনতে পারে তবে আমরা বলতে পারি যে রংপুর রাইডার্স তারা ফাইনালে যেতে পারে, একটা সমীকরণ এরকম আসতে পারে। তবে ক্রিকেট খেলা সবটা অনিশ্চয়তার খেলা, আমরা জানি না মাঠের খেলায় কে জিতবো কে হারবে। আমার মনে হয় যে শেষ দুয়ের লড়াই চট্টগ্রাম একটা ভালো ডমিনেট করবে, এইটা আমার মনে হয়। কারণ শেষ 2টা ম্যাচে একটা বরিশালের সাথে বরিশাল মনে হয় যে তারা একটা দুর্বল প্রতিপক্ষ সব সময় আশা করবে। আমরা এখানে আরেকটা বিষয় বলতে পারি যে দুর্বার রাজশাহী নিয়ে বলতে পারি যে দুর্বার রাজশাহী তারা কিন্তু রংপুর রাইডার্সকে হেরে দিয়েছে। মানে ওই এখনো পর্যন্ত কিন্তু বিপিএল এর প্রত্যেকটা ম্যাচ কিন্তু বলতে গেলে জমে উঠেছে। যেমন দেখা যাক খুলনা টাইগার্সে কিন্তু এখনো পর্যন্ত ম্যাচ অনেকটা বেঁচে রয়েছে। খুলনা টাইগার্সের পরবর্তী ম্যাচ খুলনা টাইগার্স এত ভালো অবস্থানে নাই, এখনো কি পারবে খুলনা টাইগার্স জিততে? হ্যাঁ, সম্ভাবনা রয়েছে খুলনা টাইগার্স যাওয়ার জন্য, তারা কোয়ালিফাই করার জন্য। আজকের ম্যাচটা তো অনেক ভালো খেলছে তারা, যে উইকেটে রান হয় না কিন্তু সেখানে তারা 220 করছে। তারা কিন্তু আমরা ঢাকা বলতে পারি, ঢাকা এরকম একটা রান করছিল, তারা ওইখানে ফর্মে ছিল লিটন দাস এবং তানজিদ তামিম, তারা কিন্তু একটা ফর্মে ছিল। একটা ম্যাচ দেখছিলাম যে তারা 200+ রান করেছিল ঢাকা। ওইতে বলতে পারি যে খুলনা এবং ঢাকার মধ্যে ম্যাচটা একটু হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারা যেহেতু যে লাস্ট কটা ম্যাচ কিন্তু তারা হেরেছে ব্যাপকভাবে। আমার মনে হয় না যে খুলনা মানে হারবে। আমার মনে হয় যে তারা যেহেতু ফর্মে আছে, শেষ ম্যাচ 220 রান। হ্যাঁ, আর যে দুর্বার রাজশাহী বিষয়টা, দুর্বার রাজশাহী তারা কি কোয়ালিফাই থাকতে পারবে কিনা? দুর্বার রাজশাহী যদি এইখানে যদি ঢাকা যদি ম্যাচটা ঢাকার সাথে যদি ম্যাচটা খুলনা জিতে যায়,
আর রাজশাহী কিন্তু লাস্ট তাদের কিন্তু আর খেলা নেই, তাদের খেলা শেষ হয়ে গেছে। লাস্টে 2 ম্যাচ খেলছে তারা, আমরা ওই দিক থেকে বলতে পারি তারা 2 ম্যাচ কিন্তু অনেক ভালো খেলছে। তারা ফর্মে গিয়েছে রংপুর রাইডার্স এর সাথে, রাজশাহী ওই ম্যাচটা ভালো খেলছে। তাদের ফর্ম উঠেছে লাস্ট 3 ম্যাচে, কিন্তু তারা সবাইকেই হারাইছে। যেমন রংপুরে তারা পরপর 2 ম্যাচ হারাইছে, তারপর সিলেটের স্ট্রাইকারে হারাইছে। তারা একটা ফর্মে আছে, কিন্তু রাজশাহীর মালিক কিন্তু তাদের বেতন দেয় না। একটা কথা যে বাংলাদেশের যে খেলোয়াড়দের প্যাশন, মানে ক্রিকেটের প্রতি তো ভালোবাসা, সেই ভালোবাসা হচ্ছে কি আমরা দেখতে পাবো হচ্ছে রাজশাহী খেলোয়াড়দের। মানে তারা হয়তোবা তাদের বেতনটা পায়নি, কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসাতে কিন্তু তারা ক্রিকেটটা খেলছে। আমরা একটা বিদেশি খেলোয়াড়রা বয়কট করছিল খেলাটাকে, কিন্তু তারা যে তাদেরকে বেতন না দেওয়ার কারণে তারা বয়কট করছিল খেলাটা। কিন্তু ওই দিকে বলতে পারে যে রাজশাহীর যে মালিক রয়েছে সে একটু অন্য টাইপের, একটু বলতে পারে যে সে খেলোয়াড় তাদের জন্য কিন্তু স্পেশাল ভাবে মানে প্লাকার্ড নিয়ে আসছে যে আপনারা সবাই মুক্ত হস্তে দান করুন রাজশাহীকে। আসলে দান করা উচিত যে এত বড় একটা টিম তারা বিপিএল এ খেলতেছে, কিন্তু যে বিপিএল এর মধ্যে একটা আসলে এরকম একটা আমরা যদি দেখতে পেলাম যে মুক্ত হস্তে দান করুন, এটা একটা অনেক একটা এই দিকে আমরা ঢাকা ক্রেডিট দেব, কারণ ঢাকা কিন্তু খুব সম্ভাবনার দল ছিল, হয়তোবা সে সম্ভাবনার সম্পূর্ণভাবে তারা পূরণ করতে পারেনি, কিন্তু তাদের যে বেতন ভাতা সবগুলো ক্লিয়ার করেছে। এখনো পর্যন্ত ঢাকার খুব ভালো একটা অবস্থান ছিল, কিন্তু সেখান থেকে ঢাকা হয়তোবা আশা করেছিল সবাই খুব ভালো খেলবে, কিন্তু ঢাকা কিন্তু সেখান থেকে অনেকটা ছিটকে গিয়েছে। ঢাকা বলতে পারে ঢাকার যে টিমটা সাজিয়েছে, যে আমাদের বর্তমান সুপারস্টার শাকিব খান, তিনি যে টিমটা সাজিয়েছে সেই টিমের মধ্যে ভালো প্লেয়ার মানে ফর্মে যারা সেরকম প্লেয়ার মানে নেয় না। কম্বিনেশন ছিল, হয়তোবা তারা একটু যদি বোলিং এ ফোকাস করতো, বোলিং এ ছিল মোস্তাফিজ ছিল, সেখানে আবু জাহি ছিল। হয়তোবা যদি তারা আরেকটু ভালো মানের একটু কোয়ালিটিফুল ফরেন খেলোয়াড় আনতে পারো, তাহলে হয়তোবা তাদের খেলাটা আরো বেশি জমতে পারত। আমাদের কিন্তু এটাও জানতে হবে, তারা কিন্তু এবার প্রথম খেলছে বিপিএল, এরা কিন্তু তাদের এরকম এক্সপেরিয়েন্স নাই খেলা, যেরকম এক্সপেরিয়েন্স আছে রংপুর রাইডার এখানে বরিশালের কিন্তু তামিম ইকবাল কিন্তু সবকিছু মেইনটেইন করে। বরিশাল মানে সবকিছু স্পন্সর থেকে শুরু করে কোন জায়গা টিম ম্যানেজমেন্ট সবকিছু কিন্তু তামিম ইকবাল দেখে। ওরকম কিন্তু ঢাকার কেউ নাই যে সবকিছু দেখবে, সব স্পন্সর কালেক্ট করবে কিংবা কোন প্লেয়ার সাথে কালেক্ট করবে। এটা কি ওরকম ভাবে সাজাতে পারে না, ওরকম ভাবে সাজানো দরকার ছিল, মানে ওরকম ভাবে তারা এটা গুছিয়ে ফেলতে পারে নাই। এই বিপিএলটা মনে হয় অনেকটা বিতর্কিত হয়ে গেল না, যে বিতর্কিত অনেকটা বলতে গেলে যে টাকা নাই, রাজশাহী কোনো একটা বিতর্ক হতে পারে। দেখেন এখানে কিন্তু ঢাকা নতুন আসছে, নতুন এবার কিন্তু এসছে, রাজশাহী নতুন আসছে, দুইটা ফ্র্যাঞ্চাইজি হয়তো বা নতুন এসছে, কিন্তু সেখান থেকে কিন্তু প্লেয়ার কাপ কিন্তু ঢাকা যতই পয়েন্টে নিচে দিয়ে থাকুক, কিন্তু তারা কিন্তু খুব ভালো করে সকল খেলোয়াড়কে যোগ্যতা অনুযায়ী তারা প্রফেশনাল দিক দিয়ে তারা অনেকটা এগিয়ে আছে। আমার মনে হয় যে এই বিপিএল এর সবচেয়ে সম্ভাবনার দল আমরা দেখেছি যে বরিশাল এমনিতেই ভালো খেলছে, তাদের দলটা অনেক গুছানো ছিল, তাদের বেঞ্চও কিন্তু স্ট্রং, তাইজুল ইসলামের মতো প্লেয়ার তারা বসাই রাখে। এখানে আরেকটা বিষয় বলতে পারি যে বিপিএল এর মধ্যে সবসময় যে এগিয়ে থাকতো যেমন সাকিব হাসান, তিনি সবসময় সব আসরে সবসময় একটু উপরে থাকতো, কিন্তু এই বিপিএল এ তাকে না নেওয়াটা অনেক কষ্টকর বিষয়। সাকিব হাসান কিন্তু আমরা কোনো বিপিএল থেকে ভুলতে পারিনি। দেখেন খুশদিল শাহ কিসের একটা প্রকাশ হলো যে খুশদিল শাহ ইমপ্যাক্ট খেলা সবচেয়ে বেশি, তার 700 এর উপরে তার হচ্ছে গিয়ে ইমপ্যাক্ট, কিন্তু সাকিব হাসান যে যখন বিপিএল গুলো খেলতো তখন তার ইমপ্যাক্ট ছিল প্রায় 800 থেকে 900 এর উপর। দেখেন এত ভালো খেলোয়াড়কে কিন্তু আমরা এই বিপিএল অনেকটা মিস করে যাচ্ছি। হ্যাঁ, সাকিব হাসানকে আমরা অনেক মিস করতেছি। সাকিব হাসান সব দিক থেকে অনেক ভালো খেলছিল, একজন প্লেয়ার হিসেবে তাকে আমাদের দেশের মধ্যে আনা উচিত, যে কিছু না একটা অভ্যর্থনের মাধ্যমে তাকে যেভাবে আমরা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছি, এটা কিছু একটা ভালো হয় নাই। সাকিব হাসানকে দেশের মধ্যে বিপিএল খেলাটা দেওয়া অনেক একটা, আমার মনে হয় যে এবার সাকিব হাসানকে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দিয়েছে। সাকিব হাসানের কারণেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা খেলতে পারছি। সাকিব হাসান টিমে থাকলে মনে করি টিমটা অনেক ভালো হতো। শ্রীলঙ্কার ম্যাচটা যে বলতে পারি টাইম আউট থেকে ঘটনা ছিল সেটা বলতে। সাকিব হাসান ভালো হতো সবচেয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সাকিব হাসান থাকতো তাহলে ম্যাচটা অনেক ভালো হতো। এবং যে ম্যাচগুলো রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে ইন্ডিয়ার সাথে রয়েছে, নিউজিল্যান্ডের সাথে রয়েছে, কারণ ম্যাচগুলো অনেক ভালো হবে যে সাকিব হাসানের ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন থাকতো। আচ্ছা এবার একটু পয়েন্ট টেবিলে আসি। আচ্ছা 1 থেকে 5 এর খেলা কিন্তু আমরা বলছি অনেক জমজমাট। এখন দেখার পালা কোন 4টি দল আপনি পার্সোনালি এক্সপেক্ট করছেন যে এবার কোয়ার্টার ফাইনালে খেলবে? আমি বলতে পারি যে বরিশাল রয়েছে, রংপুর রাইডার্স এবং চিটাগাং কিংস, এই তিনটা মাস্ট থাকতে পারে। কিন্তু এখানে দুর্বল আসে খুলনা টাইগার্স, এই দুটার মধ্যে আমি মনে করি খুলনা টাইগার্স তারা কোয়ালিফাই করতে পারে। আপনি কি এরকম মনে করছেন যে খুলনা টাইগার্স? আমার মনে হয় যে প্রথম দুইটা আমি রাখবো হয়তো রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম আর বরিশাল। চট্টগ্রাম যদি পরপর দুইটা ম্যাচ জিতে সেক্ষেত্রে চট্টগ্রাম আমি আগায় রাখবো, এবং
আমি দ্বিতীয় কোয়ালিফাই রাখবো রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স আমার মনে হয় যে ফরম্যান্স হ্যাঁ, খুলনা টাইগার্স জিততে পারে। কারণ আমরা যেহেতু এই ম্যাচটা দেখছি যে তারা এই ম্যাচটা অনেক ভালো ফর্মে ছিল, যে নাইম শেখ বলার যেরকম ভাবে মিরাজ এবং ব্যাটিং এ যেভাবে নাইম শেখ ভালো ফর্মে ছিল, আমরা আশা করি যে পরের ম্যাচটা তারা জিতে তারা দুর্বল রাজশাহীকে পিছনে ফেলে তার সামনে এগিয়ে যাবে। আমার কাছে এরকম না মনে হয় যে, কারণ ঢাকা ক্যাপিটালস কিন্তু একদম পুরো মানে বলতে গেলে অনেকটা ফর্মে নেই তারা, গিয়েছে, হ্যাঁ। ছিটকে গিয়েছে, সেখান থেকে হয়তোবা এগিয়ে যেতে পারে খুলনা টাইগার্স এবং রাজশাহী হয়তোবা সেখান থেকে। এখনো পর্যন্ত কিন্তু দেখার পালা কোন দল শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের টিকে থাকে এবং কোন দলকে আমরা সুপার ফোরে দেখতে পারবো। আমাদের কিন্তু বলতে গেলে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমরা অপেক্ষা করব 1 ফেব্রুয়ারি পর্যন্ত, আমরা দেখব কোন দল চলে যায় আমাদের প্রত্যাশিত সে টপ 4-এ।